তো বন্ধুরা কেমন আছো সবাই? চলে এলাম আবার তোমাদের সামনে একটা প্যান ইন্ডিয়া সিনেমার কাহিনী শোনাতে। সিনেমার নাম হচ্ছে মার্কো। মার্কো সিনেমার কেন্দ্রবিন্দুতে রয়েছে একটা সিন্ডিকেট এবং সেই সিন্ডিকেটের কিছু ভালো এবং কিছু খারাপ সদস্য, অর্থাৎ কিছু অনেস্ট বিজনেসম্যান এবং কিছু ডিসঅনেস্ট বিজনেসম্যান। তো এই সিন্ডিকেটের যে সমস্ত সদস্যরা রয়েছে তাদের প্রত্যেকেরই মূল ব্যবসা হচ্ছে সোনার ব্যবসা। সিন্ডিকেটের যে লিডার ছিলেন মিস্টার পিটার, তিনি কিছুদিন আগেই প্রয়াত হয়েছেন। এখন সিন্ডিকেটের বর্তমান লিডার হচ্ছে তার বড় ছেলে জর্জ। জর্জ ছাড়াও মিস্টার পিটারের আরেকটা সন্তান রয়েছে যার নাম হচ্ছে ভিক্টর এবং যে কিনা অন্ধ, এবং তার একটা অ্যাডপ্টেড সন রয়েছে যার নাম হচ্ছে মার্কো, যে কিনা আমাদের এই সিনেমার মেইন প্রোটাগনিস্ট। মার্কো কিন্তু এই মুহূর্তে ভারতবর্ষে নেই, সে রয়েছে ইটালিতে। মার্কোকে এই জন্যই ইন্ডিয়াতে রাখা হয়নি কারণ সবসময় সে সব ধরনের সমাধান মারপিটের মাধ্যমেই সমাধান করতে চায়। কোনো আলোচনার মাধ্যমে সে কোনো সমস্যার সমাধান খুঁজত না, যেটা কিনা তার পালিত পিতা মিস্টার পিটার এবং তার বড় ভাই জর্জের একদমই পছন্দ ছিল না। সিন্ডিকেটের সদস্য জর্জের ছোট ভাই ভিক্টর আর ভিক্টরের বন্ধু ওয়াসিম সে খুন হয়। ওয়াসিমকে অ্যাকচুয়ালি খুন করায় তারই ভাই তারিক, আর তারিক ওয়াসিমকে খুন করায় সিন্ডিকেটের জর্জের প্রতিপক্ষ টনিকে দিয়ে। টনির বড় ছেলে রাসেল ওয়াসিমকে খুন করে। ওয়াসিমকে যখন খুন করা হয় তার সাক্ষী ছিল ভিক্টর। ভিক্টর অন্ধ হলেও ভিক্টরের নাক এবং কান দুটোই খুব স্ট্রংলি কাজ করত। যে কোনো পারফিউমের গন্ধ যদি ভিক্টর একবার নাকে শুকে নিত সেটা সে কখনো ভুলতো না, এবং গাড়ির সাউন্ড যদি সে একবার শুনতে পেত সেই গাড়িটাকেও সে কখনো ভুলতো না। তো ওয়াসিমের মৃত্যুর শোক সভায় ভিক্টর কিন্তু খুব স্ট্রংলি ফিল করতে পারে যে ওয়াসিমের মৃত্যুর সময় যে গাড়ি এবং যে পারফিউমের প্রেজেন্স সে ফিল করতে পেরেছিল, ঠিক সেই একই ব্যক্তি সেই শোক সভাতে উপস্থিত আছে। অ্যাকচুয়ালি কাজটা করেছিল টনি ইসাকের ছেলে রাসেল ইসাক। তো ভিক্টর যে ব্যাপারটা বুঝতে পেরে গেছে, এটা রাসেলও খুব ভালোভাবে বুঝতে পেরে যায়। রাসেল তখন বুঝতে পারে যে ভিক্টর যদি পুলিশের কাছে চলে যায় কিংবা পুলিশের কাছে গিয়ে সে যদি বলে দেয় তাহলে রাসেল ধরা পড়ে যাবে। ভিক্টর শোকসভা থেকে বেরিয়ে তার গার্লফ্রেন্ড ঈশাকে ফোন করে তার সাথে দেখা করতে বলে, কারণ ভিক্টর চাইছিল সে সমস্ত কথা ঈশাকে জানিয়ে দেবে। কিন্তু ভিক্টর যখন ঈশার সাথে দেখা করতে যায়, মাঝ রাস্তায় ভিক্টরকে কিডন্যাপ করে নেয় টনির ছেলে রাসেল। কিডন্যাপ করে নিয়ে তাদের আড্ডায় নিয়ে যায় এবং আড্ডায় নিয়ে গিয়ে ভিক্টরকে মার্ডার করে দেওয়া হয়। ভিক্টরকে কিভাবে মার্ডার করা হয়? ভিক্টরকে খুব নৃশংসভাবে হত্যা করা হয়। হাইড্রোক্লোরিক অ্যাসিডের ট্যাঙ্কের মধ্যে ভিক্টরকে জীবন্ত ফেলে দেওয়া হয় এবং ভিক্টরের মৃত্যুটাকে রাসেল এবং তার টিম মোবাইলে ভিডিও করে রাখে। এদিকে ভিক্টর দেখা করতে না যাওয়ায় ঈশা পৌঁছে যায় পুলিশ স্টেশনে। সে গিয়ে ভিক্টরের নিখোঁজ হওয়ার কমপ্লেন করে এবং পরবর্তীতে যখন অ্যাসিডে পুড়ে যাওয়া একটা দেহ উদ্ধার হয় এবং ঈশার কমপ্লেনের উপর বেস করে যখন সবকিছুকে ম্যাচ করে দেখানো হয়, তখন বোঝা যায় যে অ্যাসিডে পুড়ে যাওয়া মৃতদেহটা ভিক্টরের। এরপরে পুলিশের কাছ থেকে খবর পৌঁছে যায় জর্জের কাছে। জর্জ ভিক্টরের মৃতদেহটাকে অ্যাকসেপ্ট করে এবং খ্রিস্টান মতে তার শেষ কার্য সম্পন্ন করা হয়। এই খবরটাকে মার্কো থেকে লুকিয়ে যেতে চায় জর্জ, কারণ জর্জ জানতো যে মার্কো যদি এটা জানতে পারে সে ইতালি থেকে ফিরে আসবে এবং সে ইন্ডিয়াতে এসে একটা বড়সড় ঝামেলার সৃষ্টি করবে। কিন্তু জর্জ না চাইলেও খবর পৌঁছে যায় মার্কোর কাছে। এরপরে চার্চে ভিক্টরের মৃত্যুর শোকসভা আয়োজিত হয়। সেখানে জর্জ বক্তব্য রাখে যে ভিক্টরকে যে বা যারা মেরেছে তাদেরকে খুঁজে বের করতে হবে এবং তাদেরকে সিন্ডিকেটের সামনে হাজির করতে হবে। কারণ হোক না হোক সিন্ডিকেটের সাথে জড়িত কিংবা সিন্ডিকেটের সাথে শত্রুতা আছে এমন কেউই হয়তো ভিক্টরকে মার্ডার করেছে। কারণ নর্মালি ভিক্টর সবকিছু থেকে দূরে থাকতো আর ভিক্টরের সাথে কারো কোনো সেরকম শত্রুতা ছিল না। ঠিক সেই সময় চার্চে ভিক্টরের শোকসভায় এন্ট্রি নেয় মার্কো এবং মার্কো সবার সামনে দাঁড়িয়ে বলে ভিক্টরকে যে বা যারা মারেছে তাদেরকে সে খুঁজে বের করবে এবং কাউকে সে জীবিত ছাড়বে না, সবাইকে সে এক একে মেরে ফেলবে। এরপরে একটা সিন্ডিকেটের মিটিং হয় এবং সেই মিটিং এ সবাই প্রস্তাব রাখে যে ভিক্টরের মৃত্যুটাকে পাশে রেখে আমাদের সিন্ডিকেটের উচিত ব্যবসায় মনোযোগ দেওয়া। কিন্তু মার্কো সেখানে এসে বলে আগে ভিক্টরের খুনিকে খুঁজে বের করতে হবে, তারপরে বাকি সব কাজ করা হবে। দুই একজন প্রতিবাদ করতে চাইলেও মার্কোর সামনে তাদের প্রতিবাদ টেকে না। এরপরে টনি ইসাক নিজেকে ভালো প্রমাণ করার জন্য মার্কোর প্রস্তাবে রাজি হয় এবং সে প্রস্তাব রাখে যে আমাদের একটা কমিটি গঠন করতে হবে এবং সেই কমিটির কাজ হবে যে ভিক্টরের খুনিকে খুঁজে বের করা। আমরা ভিক্টরের খুনিকে আগে খুঁজে বের করব, তারপরে আমরা বাকি সব কাজকর্ম করব। ভিক্টরের খুনিকে খুঁজে বের করার জন্য যে টিম গঠন করা হচ্ছে সেই টিমের লিড করছে মার্কো এবং মার্কোর প্রতিটি পদক্ষেপ মার্কো কি করছে না করছে এটা যাতে তাদের নজরে থাকে, এই জন্য টনি ইসাক বুদ্ধি করে তার ছেলে রাসেল ইসাককে সেই টিমে অন্তর্গত করে। সে বলে রাসেল বাইরের দেশ থেকে কেমিস্ট্রি নিয়ে ভালো পড়াশোনা করেছে আর ভিক্টরকে যেভাবে মারা হয়েছে অর্থাৎ অ্যাসিডে পুড়িয়ে, এক্ষেত্রে রাসেলের নলেজটা অনেকটাই কাজে লাগতে পারে। ভিক্টরের খুনিকে খুঁজে বের করার জন্য তারা তখন দুই দলে ভাগ হয়ে যায়। এক দলকে লিড করে হচ্ছে মার্কো, অন্য দলকে লিড করা হচ্ছে জর্জ। তো সিন্ডিকেট থেকে যে দুটো দল গঠন করা হয় তারা খুঁজতে থাকে এবার ভিক্টরের খুনিকে। তো মার্কোর সাথে থাকে টনির ছেলে রাসেল আর জর্জের সাথে থাকে টনি নিজে। তো টনি এবং রাসেল কি করে, তারা জর্জ এবং মার্কোকে সেই সমস্ত লোকের দিকে পয়েন্ট আউট করে দেয় যারা অ্যাকচুয়ালি ছিল তাদের বিজনেসের প্রতিদ্বন্দ্বী।
স্টেটের যে সমস্ত বিজনেসম্যান কিংবা যে সমস্ত কম্পিটিটেন্টের জন্য তাদেরকে একছত্র আধিপত্য বিস্তার করতে অসুবিধা হচ্ছিল, ঠিক তাদের দিকেই পয়েন্ট আউট করে দেয় টনি এবং রাসেল। এবং জর্জ এবং মার্কো কিছু না ভেবেই একে একে তাদেরকে মারতে থাকে। ঠিক এইভাবে টনি এবং রাসেল তাদের সমস্ত অপোনেন্টকে এক এক করে শেষ করে দেয় জর্জ এবং মার্কো থ্রো দিয়ে। জর্জ এবং মার্কো যখন এক এক করে সমস্ত অপোনেন্টকে শেষ করে দেয়, তারপরেও তারা ভিক্টরের খুনিকে খুঁজে পায় না। এরপরে টনি এবং রাসেল প্ল্যান করে যে যেহেতু সমস্ত কম্পিটিটরকেই মেরে দেওয়া হয়েছে, এবার তাহলে সরাসরি জর্জ এবং মার্কোকে মেরে দিতে হবে। কারণ জর্জ এবং মার্কোকে যদি তারা মেরে দিতে পারে, তাহলে ভিক্টরের খুনিকেও আর কেউ খুঁজে বের করতে পারবে না। আর দ্বিতীয়ত ব্যবসায়ের উপর তো তাদের একছত্র আধিপত্য বজায় থাকবে। তো তারা প্ল্যান করে প্রথমে জর্জকে মারার জন্য। তো সেই মতো জর্জ যখন একদিন মিটিং করে সেখান থেকে চলে যাচ্ছিল, সে সবে এসে গাড়িতে বসেছে, ঠিক সেই সময় জর্জের গাড়িতে এসে বসে দেবরাজ নামে একজন সিন্ডিকেটের মেম্বার। দেবরাজ যখন জর্জের পাশে বসে জর্জকে বলে যে সেই ভিক্টরকে মেরেছে, এবং এটা বলার সাথে সাথে দেবরাজ জর্জকে চাকু দিয়ে ক্রমাগত আঘাত করতে থাকে। জর্জ কিছু বুঝে উঠতে পারে না এবং দেবরাজ ভাবে যে সে যতটা আঘাত করেছে জর্জ যত মারা যাবে। দেবরাজ সেখান থেকে চলে যায়। দেবরাজ সেখান থেকে চলে যাওয়ার পরে আমরা দেখতে পাই যে জর্জকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অ্যাকচুয়ালি জর্জ রাস্তার পাশে পড়েছিল, সেখান থেকে কিছু লোক তাকে তুলে এনে হাসপাতালে ভর্তি করে দেয়। জর্জকে হাসপাতালে ভর্তি করার পরে তার পুরো ফ্যামিলির পাশাপাশি মার্কো হাসপাতালে আসে। তো ততদিনে তারা মোটামুটি শিওর হয়ে গেছে যে দেবরাজই হয়তো ভিক্টরকে মেরেছে। মার্কো রাসেলকে সাথে করে নিয়ে দেবরাজকে খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে জর্জ এবং মার্কো যখন ভিক্টরের খুনিকে খুঁজে বের করার চেষ্টা করছে নিজেদের তরফ থেকে, পাশাপাশি ভিক্টরের বান্ধবী ঈশা কিন্তু কন্টিনিউ পুলিশের সাথে যোগাযোগ রেখে চলেছে। সে পুলিশের মাধ্যমে ভিক্টরের খুনিকে খুঁজে বের করার চেষ্টা করছে। পুলিশ নিজের মতো তদন্ত করতে থাকে। তো তদন্ত করার একটা পর্যায়ে গিয়ে পুলিশ অফিসারের সাথে একজন ইউটিউবারের যোগাযোগ হয়। সেই ইউটিউবার পুলিশ অফিসারের সাথে সে দেখা করে এবং সে বলে যে ভিক্টরের খুনিকে কে মেরেছে সেটা হয়তো সে জানে, কারণ তার কাছে একটা ভিডিও ফুটেজ রয়েছে এবং সেই ভিডিও ফুটেজ থেকে হয়তো পুলিশের কিছু সাহায্য হতে পারে। ভিডিও ফুটেজে দেখা যায় ভিক্টরকে যেখানে নিয়ে মারা হয়েছিল সেখানে ওই ইউটিউবারটা কোনো কিছু একটা খুঁজে বের করার জন্য দুদিন আগেই একটা গাড়ি রেখে সেই গাড়ির মধ্যে ক্যামেরা লাগিয়ে রেখে গেছিল। ভিক্টরকে মারার জন্য যেদিন নিয়ে আসা হয় ওই জায়গাতে, সেটা ওই ক্যামেরা বন্দী হয়ে যায় এবং ওই ক্যামেরাতে দেখা যায় যে রাসেল ইসাক সেই টিমের মধ্যে ছিল। ভিক্টরকে যখন হাইড্রোক্লোরিক অ্যাসিডের ট্যাঙ্কে ফেলে পুড়িয়ে দেওয়া হয়, সেই অ্যাসিড ছিটে এসে কিছুটা লাগে রাসেলের হাতে এবং রাসেলের হাতে পুড়ে যাওয়ার একটা স্পষ্ট দাগ হয়ে যায়। এরপরে ওই ইউটিউবারটা যখন ভিডিও ফুটেজটা কালেক্ট করে পুলিশ অফিসারকে দেয়, পুলিশ অফিসার তার বড় অফিসারকে দেয় ওই ভিডিও ফুটেজটা, এবং পাশাপাশি ওই ভিডিও ফুটেজটা সে হাসপাতালে গিয়ে জর্জকে দেয়। জর্জ সেই হাসপাতালে ভিডিও ফুটেজটা দেখে সে বুঝে যায় যে টনি এবং টনির ছেলে ভিক্টরের মার্ডারের সাথে যুক্ত আছে। পাশাপাশি পুলিশ অফিসারটা যখন তার বড় অফিসারকে ভিডিও ফুটেজটা দেয়, সেই বড় অফিসারটা ছিল টনি ইসাকের টিমের লোক। সে খবর পৌঁছে দেয় টনির কাছে। টনির ছেলে রাসেল তখন সেই ইউটিউবারটাকে মার্ডার করে দেয়। এরপরে আমরা দেখতে পাই জর্জ হাসপাতাল থেকে ফোন করে মার্কোকে। হাসপাতাল থেকে সে মার্কোকে ফোন করে এটা জানিয়ে যায় যে টনি এবং রাসেলই খুন করেছে ভিক্টরকে। ঠিক সেই মুহূর্তে মার্কো কিন্তু দেবরাজকে খোঁজার উদ্দেশ্যে বেরিয়েছিল এবং তার পাশের সিটে রাসেল বসেছিল। রাসেলের কাছেও ততক্ষণে খবর পৌঁছে যায় যে তারা যে ভিক্টরকে খুন করেছে এই খবর কিন্তু লিক হয়ে গেছে। তো মার্কো যে মুহূর্তে ফোনটা পায়, ঠিক সেই মুহূর্তে রাসেল এবং তার টিম মার্কোকে অ্যাটাক করে ধরে ফেলে এবং তাকে বেঁধে ফেলে। সেখানে মার্কো এবং তার বন্ধু আনোয়ার ছাড়া আর কেউ ছিল না। আর বাদ বাকি যারা ছিল প্রায় 30-35 জন লোক, তারা সবাই ছিল ভিক্টরের এবং তারা সবাই ছিল সশস্ত্র। সবার কাছেই কিছু না কিছু হাতিয়ার ছিল। এইখানে দাঁড়িয়ে মার্কোকে যখন তারা বন্দি বানিয়ে ফেলেছে, মোটামুটি রাসেল তো বড় বড় ডায়লগ দিতে শুরু করে সে ভিক্টরকে কিভাবে মেরেছে, এবং এখন তারা মার্কো এবং জর্জকে মেরে পুরো সাম্রাজ্যের একছত্র রাজা হয়ে বসবে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে রাসেল মার্কোকে এতটাই আন্ডার এস্টিমেট করে ফেলে যে ভিক্টরকে মারার সময় যে ভিডিওটা তারা তুলেছিল সেই ভিডিওটা তারা মার্কোকে দেখিয়ে দেয়। ভিডিওটাকে দেখার পরেই মার্কো হাত বাঁধা অবস্থাতেই প্রতিরোধ করতে শুরু করে। সেখানে একটা চরম লেভেলে মারপিট শুরু হয়ে যায়। হাত বাঁধা অবস্থাতেই সে সবাইকে মারতে থাকে। কিছুক্ষণ অ্যাকশন করার পরেই মার্কোর হাত খুলে যায়। মার্কোর হাত খুলে যাওয়ার পরে মার্কো সবাইকে এমন ভাবে মারতে থাকে যেন মনে হয় যেন রান্নাঘরে বসে কেউ সবজি কাটছে। তার উপরে আবার রাসেল কি করেছে, মার্কো যখন হাত বাঁধা ছিল সেই সময় আনোয়ারের একটা হাত কেটে দিয়েছে। তো আনোয়ারকে কষ্ট পেতে দেখে মার্কো ভিক্টরের সমস্ত লোককে কারোর হাত কারোর পা সবকিছু কেটে রেখে দেয়। এরপরে যখন সে রাসেলকে মারতে যায়, ঠিক সেই সময় তার কাছে একটা ফোন আসে। ফোন করে রাসেলের বাবা টনি। টনি ফোন করে মার্কোকে বলে যে সে ভিক্টরের গার্লফ্রেন্ড ঈশাকে তুলে নিয়েছে, আর ঈশা কিন্তু সেই সময় ছিল প্রেগনেন্ট। মার্কো যদি রাসেলকে সেই মুহূর্তে ছেড়ে না দেয় তাহলে ঈশাকে সে মেরে ফেলবে, আর ঈশাকে মেরে ফেললেই ভিক্টরের যে সন্তান ঈশার পেটে রয়েছে সে কিন্তু ঈশার সাথে সাথে মরে। মার্কো ডিসাইড করে রাসেলকে সে হ্যান্ড ওভার করবে টনির কাছে ঈশার পরিবর্তে। তো এরপরে মার্কো রাসেলকে ছেড়ে দেয় এবং রাসেলকে ছেড়ে দিয়ে সে দেবরাজকে খুঁজে বের করে। দেবরাজকে আন্ডারগ্রাউন্ড করে রেখেছিল টনি।
দেবরাজকে মার্কো খুঁজে বের করে এবং দেবরাজের থেকে সে টনির অ্যাড্রেস কালেক্ট করে, থেকে মার্কো টনিকে কিডন্যাপ করে নেয়। এরপরে রাসেল মার্কোকে ডেকে পাঠায় একটা নির্দিষ্ট স্থানে। সে বলে যে যদি ঈশাকে ফেরত পেতে হয় তো মার্কোকে সেখানে আসতে হবে। মার্কো সেখানে আসে। রাসেল তো প্ল্যান করেই আছে যে ঈশাকে হয়তোবা সে ফেরত দেবে, কিন্তু তার পরিবর্তে সে মার্কোকে মেরে দেবে। আর মার্কোকে মেরে দিতে পারলেই জর্জকে মারাটা খুব সহজ হয়ে যাবে এবং তাদের যে একছত্র আধিপত্য বিস্তার করার যে ইচ্ছা বাবা এবং ছেলের, সেটা খুব সহজেই পূরণ হবে। তো রাসেলের কথা মতো মার্কো সেখানে চলে আসে, কিন্তু মার্কো যখন সেখানে আসে তখন মার্কো বলে যে ঈশাকে তো ছাড়তেই হবে, ঈশাকে যদি না ছাড়ো তো তোমার বাবাকে আমি কিডন্যাপ করে নিয়েছি, আমি তোমার বাবাকে শেষ করে দেবো। এবং সে ভিডিওতে রাসেলকে দেখায় যে রাসেলের বাবা টনি ইসাককে সে এমন ভাবে একটা জায়গায় আটকে রেখেছে যে খুব তাড়াতাড়ি যদি তাকে সেখান থেকে উদ্ধার করা না হয় তাহলে সে মারা পড়বে। তো রাসেল বাধ্য হয়ে ঈশাকে ছেড়ে দেয় এবং তার বাবা টনি ইসাককে বাঁচানোর জন্য রওনা দেয়। টনি ইসাক যেখানে আছে সেখানে রাসেল পৌঁছে যায়। সে দেখতে পায় তার বাবাকে চেয়ারের সাথে এমন ভাবে বেঁধে রাখা হয়েছে যে চেয়ারে একটু এদিক ওদিক করলে তার বাবা চেয়ারের নিচে লাগানো বোমে ব্লাস্ট হয়ে উড়ে যাবে। তার উপরে তার বাবার মাথার উপরে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ডিব্বা রাখা হয়েছে, যেখান থেকে এক ফোঁটা করে অ্যাসিড পড়তে শুরু করবে। তো রাসেল যেহেতু হাইড্রোক্লোরিক অ্যাসিড সম্বন্ধে এক্সপার্ট ছিল, সে বাইরে থেকে কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করেছে, তো সে খুব সাবধানের সাথেই পুরো ব্যাপারটাকে হ্যান্ডেল করতে থাকে। সে হাইড্রোক্লোরিক অ্যাসিড, চেয়ারের নিচে লাগানো বোম, সবকিছুর থেকেই তার বাবাকে প্রায় মুক্ত করে নিয়ে এসেছিল এবং তার সাথে সাথে আরেকটা বোম এনাবেল হয়ে যায় যে সেখানে রাসেলের কিছু করার ছিল না এবং তার নিজের প্রাণ বাঁচাতে হলে সেখান থেকে পালাতে হতো। এই অবস্থায় দাঁড়িয়ে রাসেল নিজে বাঁচার জন্য তার বাবার দিকে পিস্তল তাক করে এবং তার বাবাকে সেখান থেকে নড়তে চড়তে মানা করে। তারপর সেখান থেকে তারা সরে যায় এবং কিছুক্ষণ পরে সেই বোমটা বাস্ট হয়ে টনি ইসাকের দেহ দু টুকরো হয়ে যায় এবং আমরা দেখতে পাই যে টনি ইসাকের দেহের উপরের পাটটা টেল করতে করতে বাইরে আসার চেষ্টা করে। রাসেল ইসাক তার বাবাকে যদিও ভালোবাসতো, কিন্তু তার সেই মুহূর্তে কিছু করার ছিল না, তার চোখের সামনেই তার বাবা মারা যায়। এরপরে আমরা দেখতে পাই যে ভিক্টরের বান্ধবী ঈশা যে কিনা প্রেগনেন্ট, তাকে মার্কো এবং জর্জ তাদের বাড়িতে এনে রাখে। জর্জ মার্কোকে বলে যে ঈশাকে কিন্তু যে কোনো অবস্থাতে বাঁচাতে হবে, ঈশার কোনো বিপদ যেন না হয়, কারণ ঈশার গর্ভে রয়েছে ভিক্টরের সন্তান। এরপরে সিনেমায় আমরা একটা নতুন চরিত্র দেখতে পাই যার নাম হচ্ছে সাইরাস। সাইরাসের সাথে রাসেল দেখা করতে আসে। এখানে আমরা দেখতে পাই সাইরাস এবং রাসেল অ্যাকচুয়ালি দুজনের সৎ ভাই। সাইরাস ইসাক ও টনি ইসাকের ছেলে। টনি সাইরাসের উপর সমস্ত দায় দায়িত্ব পালন করেছে। সেদিক থেকে দেখতে গেলে সাইরাস কিন্তু তার বাবাকে ভালোবাসে। রাসেল এসে যখন সাইরাসকে খবর দেয় যে তার বাবাকে কিভাবে মারা হয়েছে এবং কারা মেরেছে, তখন সাইরাস ময়দানে নামে এবং তার টার্গেট থাকে সে মার্কোর সমস্ত ফ্যামিলিকে মারবে, কিন্তু মার্কোকে মারবে না, কারণ মার্কোকে বাঁচিয়ে রেখে সে বেঁচে থাকার যে কি কষ্ট এবং আপনজনকে হারানোর যে কি কষ্ট, সেই কষ্টটাকে রিয়ালাইজ করা। তার মধ্যে আমরা দেখতে পাই জর্জ এবং মার্কো তাদের ফ্যামিলি নিয়ে নিজেদের মধ্যে ব্যস্ত আছে। এর মধ্যেই হঠাৎ তাদের বাড়িতে অ্যাটাক করা হয় আর জর্জ নিজেই প্রস্তুত হয়ে যায় রাসেল এবং সাইরাসকে প্রতিরোধ করার জন্য। মার্কো যদিও জর্জকে বলে যে আমি তোমার সাথেই থাকবো, তখন জর্জ বলে যে আমি বড়, আমি যেটা বলবো সেটাই হবে। এবং সেই সময় যেহেতু ঈশার প্রেগনেন্টের টাইম হয়ে এসেছিল, সেই জন্য ডাক্তারকেও সেখানে নিয়ে আসা হয়। তো ডাক্তার এবং ঈশাকে একটা রুমের মধ্যে আটকে রেখে মার্কো সেই দরজার বাইরে বসে থাকে। এরপরে জর্জের বাড়ির মধ্যে শুরু হয় একটা চোখ ধাঁধানো অ্যাকশন এবং তার পাশাপাশি গোলাগুলি। জর্জ একাই রাসেল এবং সাইরাসের দলবলকে প্রোটেক্ট করার চেষ্টা করছিল, কিন্তু সে পেরে উঠছিল না। বাধ্য হয়ে মার্কো তাকে সাহায্য করতে আসে, কিন্তু মার্কো এবং জর্জ দুজনেই তাদের হাতে ধরা পড়ে যায়। এবং তারপরে এই সিনেমাতে যেটা দেখানো হয়, জর্জ এবং মার্কোর ফ্যামিলির প্রত্যেকটা ব্যক্তিকে, বড় ছোট প্রত্যেকটা ব্যক্তিকে এক এক করে খুন করা হয় এবং এত নৃশংসভাবে খুন করা হয় যেটা চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। সাইরাস এবং রাসেল জর্জের ফ্যামিলির প্রত্যেকটা মানুষকে খুন করে, শুধুমাত্র বাঁচিয়ে রাখে জর্জকে এবং মার্কোকে। সাইরাস যাদেরকে খুন করে তাদের মধ্যে মার্কোর প্রেমিকা মারিয়াও ছিল। মারিয়া বেসিক্যালি ইতালি থেকে মার্কোর সাথে এসেছিল এবং মার্কোর সাথেই বসবাস করছিল। যেহেতু এই সিনেমাটাতে মারিয়া চরিত্রটার সেরকম কোনো ইম্পর্টেন্সই নেই, সেজন্য আমি এই ক্যারেক্টারটাকে ইগনোর করে যাচ্ছি। তো সবাইকে মারার পরে যখন সাইরাস সেখান থেকে চলে যাচ্ছিল, তখন সে ঈশার প্রসব যন্ত্রণার আর্তনাদ শুনতে পায়। তারপরে সেই রুমের মধ্যে যায়। রুমের মধ্যে গিয়ে দুটো ডাক্তার ছিল, সেই ডাক্তার দুটোকে মার্ডার করে দেয় এবং ঈশার তখনও বাচ্চা ডেলিভারি হয়নি। দর্শক আপনারা একবার চিন্তা করে দেখুন যে ব্যাপারটা কতটা নৃশংস। নিশার শরীরের মধ্যে সাইরাস হাত ঢুকিয়ে বাচ্চাটাকে বের করে নেয় এবং তার নাড়ি কেটে দিয়ে বাচ্চাটাকে নিয়ে যায় এবং সাইরাস নিজের নৃশংসতার পরিচয় দিতে ঈশাকেও সেখানে মার্ডার করে দিয়ে যায়, তার মুখের মধ্যে চাকু মেরে। যাওয়ার আগে সে মার্কোকে বলে যায় যে আমি তোকে চাইলে এখনই মেরে দিতে পারি এবং আমি চাই স্বজন হারানোর যে কি যন্ত্রণা সেটা যেন তুই হাড়ে হাড়ে টের পাস। আমি যেমন আমার বাবাকে হারানোর কষ্ট পাচ্ছি, সেই কষ্ট তোকে শতগুণ করে আমি ফেরত দিয়ে গেলাম। তোর পরিবারের প্রত্যেকটা মানুষকে মেরে বেঁচে থাকে শুধুমাত্র মার্কো এবং তার বড় ভাই জর্জ। তো সাইরাস যখন সেখান থেকে চলে যায়, তা আহত জর্জ মার্কোকে বলে যে আমি কখনোই চাইতাম না যে তুই অত্যাধিক হিংসার সাথে জড়িয়ে পড়িস, হিংসাত্মকমূলক কোনো কাজকর্মের সাথে নিজেকে ইনভলভ রাখিস।
আজ আমি তোকে বলছি, আজ আমি তোকে পারমিশন দিচ্ছি যে তুই যা, শুধু ভিক্টরের সন্তানকেই বাঁচিয়ে নিয়ে আসবি না, রাসেল এবং সাইরাস আমাদের ফ্যামিলির সাথে যা যা করেছে প্রত্যেকের হিসাব তুই কড়াই গন্ডায় ওদের থেকে বুঝে নিবি। এরপরে আমরা দেখতে পাই মার্কো ধীরে ধীরে উঠে দাঁড়ায়, সে বাথরুমে গিয়ে শাওয়ার নেয়, শাওয়ার নিয়ে নিজের শরীরের সমস্ত রক্ত ধুয়ে তার শরীরে যে সমস্ত জায়গায় ক্ষত ছিল সেই ক্ষতগুলোকে নিজেই সেলাই করে, তারপরে স্যুট বুট পরে সাহেবদের মতো একেবারে হিটম্যান সেজে সেখান থেকে বেরোয় সাইরাস এবং রাসেলের উদ্দেশ্যে। এরপরে সিনেমাতে আসে শেষ অ্যাকশন দৃশ্য। সাইরাস এবং রাসেলের আড্ডা এসে মার্কো যেটা শুরু করে জাস্ট অসম, একেবারে দেখলে চোখ জুড়িয়ে যাবে। এবং অ্যাকশনের শেষ পর্যায়ে এসে রাসেলকেও নৃশংসভাবে হত্যা করবে, আর সাইরাসের তো পুরো গলা উড়িয়ে দেবে চাকু মেরে। শুধুমাত্র সাইরাসের গলা কেটে তাকে ছেড়ে দেবে তাই নয়, সাইরাসের গলা কাটার পরে তাকে হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে ফেলে দেবে। এরপরে ভিক্টরের সন্তানকে নিজের বুকে জড়িয়ে ধরে সেখান থেকে সে বেরিয়ে আসবে। এরপরে ভিক্টরের সন্তান যখন চোখ খুলবে সে প্রথম দেখতে পাবে মার্কো। এখানে আমরা একটা কথা বলে রাখি, ভিক্টর এবং মার্কোর যতবার কথা হতো ভিক্টর সবসময় একটা কথা বলতো যে তার যদি চোখ অপারেশন হয় এবং সেই অপারেশন যদি সাকসেসফুল হয় তাহলে চোখ খুলে সবার আগে সে মার্কোকে দেখতে চায়। ভিক্টর তো দেখে যেতে পারলো না, কিন্তু ভিক্টরের ছেলে সবার আগে চোখ খুলে মার্কোকে দেখে এবং সিনেমার গল্প এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল মার্কো সিনেমার গল্প। তো চলো এবার আমরা নিজেদের মতামত ব্যক্ত করি, চেষ্টা করি রিভিউ করার। তো প্রথমে আমি সিনেমার কাহিনীটা নিয়ে একটু, সিনেমার কাহিনীটা কিন্তু আহামরি কিছু নয়। এই সিনেমার প্রথম থেকে শেষ পর্যন্ত এটা জাস্ট একটা অ্যাকশন ধর্মী সিনেমা। তবে সিনেমাটার মধ্যে যে শুধুমাত্র অ্যাকশনই রয়েছে তা কিন্তু নয়, অ্যাকশনের মাধ্যমে একটা ফ্যামিলি, একটা সিন্ডিকেট এবং সিন্ডিকেটের পলিটিক্স, সিন্ডিকেটের মধ্যে শত্রুতা সবকিছু কিন্তু ভালোভাবেই দেখানো হয়েছে, কোনো কিছুই কিন্তু অগোছালো মনে হয়। সিনেমাটা যে একটা মার্ডারের উপর, মানে ভিক্টরের মার্ডারের উপর বেস করে তৈরি করা হয়েছে, তার একটা ব্যাকড্রপ কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছিল। প্রথম থেকে শেষ পর্যন্ত এই গল্পটা পুরো টান টান উত্তেজনার মধ্যে থাকবে। এটা কোনো ফ্যামিলি ড্রামা না, এটা কোনো সোশ্যাল ড্রামা না, এটা ভেবেই কিন্তু থিয়েটারে যেতে হবে, সিনেমাটা দেখতে যেতে হবে যে একটা অ্যাকশন ধর্মী সিনেমা দেখতে যাচ্ছি। এরপরে আমি বলবো সবার আগে সিনেমার ডিরেক্টরের কথা। সিনেমার ডিরেক্টরের নাম হানি পাটেল। অ্যাকচুয়ালি এই সিনেমার ডিরেক্টরের নাম আমি আগে কোনোদিন শুনিনি, কিন্তু মার্কো সিনেমাটা দেখার পরে আমি যখন সার্চ করলাম ডিরেক্টরের নাম দিয়ে, তখন আমি দেখলাম এই ডিরেক্টর আগেও 2-3টে সিনেমা করেছে, যার মধ্যে 2টো সিনেমা করেছে মামুট্টিকে নিয়ে এবং সে একটা সিনেমা করেছিল মিখাইল নামে, এবং সেই সিনেমাটা কিন্তু আমি দেখেওছি এবং সিনেমাটা আমার খুব প্রিয় সিনেমা। সেই সিনেমাটা মূলত একটা অ্যাকশন ধর্মী সিনেমা ছিল এবং সেই সিনেমাটার কাহিনীটাও ভালো ছিল। এবং মিখাইল সিনেমাটাতে মার্কো সিনেমার যে মেন ক্যারেক্টার, মেন প্রোটাগনিস্ট, মার্কো চরিত্রে যে অভিনয় করেছে উন্নি মুকুন্দন, সেও কিন্তু ছিল, কিন্তু সে ছিল নেগেটিভ চরিত্র। মার্কো সিনেমাতে এনে তাকে মেন প্রোটাগনিস্ট বানিয়ে একটা সিনেমা তৈরি করে ডিরেক্টর কিন্তু খুব সাহসিকতার পরিচয় দিয়েছে এবং আমি বলবো ডিরেক্টর এখানে সফলতার সাথে কাজটা করতে পেরেছে। এরপরে আমি বলবো সিনেমার অভিনেতা অভিনেত্রীদের কথা। সিনেমাটাতে অনেকগুলো ক্যারেক্টার রয়েছে এবং প্রত্যেকটা ক্যারেক্টার, ছোট থেকে বড় ক্যারেক্টার, প্রত্যেকটা ক্যারেক্টারকে দেখলে কিন্তু মনে হবে যে না এই ক্যারেক্টার সিনেমাটাতে প্রয়োজন ছিল। এমন এই সিনেমাটাতে জর্জ, ভিক্টর, মার্কো, টনির ছেলে রাসেল, টনির সৎ ছেলে সাইরাস, প্রত্যেকটা ক্যারেক্টারের ভ্যালু রয়েছে। তবে হ্যাঁ, অবশ্যই আলাদা করে মার্কো চরিত্রে উন্নি মুকুন্দনের কথা বলতেই হবে। সে যেভাবে অ্যাকশন করেছে আর সবসময় যে রকম একটা রাফ অ্যান্ড টাফ, একটা গম্ভীর ইমেজ নিজের মধ্যে বজায় রেখেছে, সেটা দেখলে সবারই ভালো লাগবে। তাকে দেখলে সবসময় একটা অ্যাংরি ইয়ং ম্যান বলে মনে হবে এবং সে যখন অ্যাকশন করছে, অ্যাকশনগুলো তো রীতিমতো চোখ ধাঁধানো। তবে অভিনেতা এবং ডিরেক্টরের পাশাপাশি আর একটা ডিপার্টমেন্টের কথা না বললে নয়, আর সেটা হচ্ছে এই সিনেমার অ্যাকশন ডিরেক্টর। এই সিনেমায় অ্যাকশন যেই ডিরেক্ট করে থাকুক না কেন, এত নিখুঁতভাবে এবং এত ভালোভাবে করেছে, বিশেষ করে হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট এত ভালো হয়েছে, সেটা হয়তো ভারতীয় সিনেমাতে এর আগে দেখা যায়। তবে মার্কো সিনেমাটাতে এত ভায়োলেন্স আছে, আমি ব্যক্তিগতভাবে কিন্তু অবশ্যই সাজেস্ট করব কোনো দুর্বল হার্টের মানুষ কিংবা কোনো বাচ্চাকে নিয়ে কেউ যেন এই সিনেমাটা দেখতে না যায়। এই ছিল মার্কো সিনেমা নিয়ে আমার নিজস্ব মতামত এবং রিভিউ। আমি অবশ্যই রেফার করব যে সিনেমাটাকে কিন্তু অবশ্যই আপনারা হলে গিয়ে দেখতে পারবেন। আমাকে যদি ব্যক্তিগতভাবে মার্ক করতে বলা হয়, আমি এই সিনেমাটাকে 5-এর মধ্যে 4 দেবো, কারণ আমি নিজে ব্যক্তিগতভাবে থ্রিলার এবং অ্যাকশন ধর্মী সিনেমা দেখতে পছন্দ করি। আর অ্যাকশন ধর্মী সিনেমা হিসাবে মার্কো 100-এর মধ্যে 99 পাবে। তো আজকের মতো এ পর্যন্তই। আশা করব সিনেমা সম্বন্ধে আমি যতটুকু বললাম, রিভিউ বলি, গল্প বলি আর এক্সপ্লেনেশন আপনাদের ভালো লাগবে। আপনারা অবশ্যই সিনেমাটা দেখতে যাবেন, বিশেষ করে যারা অ্যাকশন সিনেমা দেখতে পছন্দ করেন। সিনেমাটা 100% আপনাদের ভালো লাগবে। আর অবশ্যই আপনাদের আর সময় নষ্ট করছি না, আমার রিভিউ যদি আপনাদের ভালো লাগে, প্রত্যেকবারের মতো আবার বলছি, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং অবশ্যই বেল বাটনটাকে প্রেস করে রাখুন, যাতে আমার পরবর্তী রিভিউ আপনাদের কাছে সবার আগে পৌঁছে যেতে পারে। থ্যাংক ইউ, গুড বাই, হ্যাভ এ নাইস টাইম।